আবু আলা মওদুদি তার ছবিটা আমাদের কাছে আছে। ইনি জামাতের প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই যে আবু আলা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা মওদুদি, হ্যাঁ জামাতের প্রতিষ্ঠাতা। তিনি মূলত ভারতেই ছিলেন, পরে তিনি পাকিস্তানে, তাকে মানে এর জন্যই আজকে বাংলাদেশে জামাতের এত বাড়ন্ত, মানে এই হচ্ছে সেই ব্যক্তি। এবং তার পুত্র কিন্তু তার বাবার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ফারুক মওদুদি, তিনি আমাকে ইন্টারভিউতে বলেছেন যে দেখো বেটা, এই দেশ কখনো জামাত চায়নি। এবং 1971 সালের 25শে আগস্ট যেদিন রাতে গণহত্যা শুরু হচ্ছে, ইন্দিরা খেয়াল রাখবেন বাংলাদেশে কিন্তু গণহত্যা শুরু হয় 25শে মার্চ রাতে। এবং সেই দিন রাতে তেজগাঁ বিমানবন্দর থেকে নাকি তিনি যখন চলে যাচ্ছেন, দেশ ছাড়ছেন, পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছেড়ে তিনি করাচি চলে যাচ্ছেন, এবং এয়ারপোর্টে বসা তিনি দেখলেন ইয়াহিয়া খান আসছে, নামলো তেজগাঁয়, এবং ইয়াহিয়া খান বলছে এই মিট্টি চাইয়ে। তিনি আমাকে এভাবেই বললেন যে এখানে একটি জনমানব থাকবে না, একটি মানুষও থাকবে না, তোমরা এমন করে হত্যা করবে, নির্বিচার গণহত্যা করবে, হিন্দু শূন্য মুসলিম শূন্য, কেননা এই দেশকে আমরা মুসলমানের দেশই মনে করি না, আমাদের শুধু সম্পদ লাগবে, এই মাটিটা লাগবে ভারতকে ধ্বংস করার জন্য। এবং তিনি তখন বলেছিলেন ওদেরকে, এত সুন্দর সুপুরুষ একজন মানুষ, দেবতুল্য, তিনি বলেছেন, এবং তিনি একজন দার্শনিক, বলেছেন উপরে আল্লাহ আছে, তিনি আবার ধর্মবিশ্বাসী। তিনি বলেছেন আমি ওদেরকে বলেছি, আমার বাপের সঙ্গে তোমরা সকাল বিকাল আমাদের বাড়িতে মিটিং করো ঠিকই, আমি বলছি তোমরা জিততে পারবে না, জামাত জিতবে না, পাকিস্তান কখনো জিতবে না। এবং তিনি আমাকে সেই দিন বলেছিলেন 14 সালে এই ইন্টারভিউটা দেবার সময়, আমি বলছি তোমাদের দেশ যতই জামাতের চারণভূমি হোক, যতই ব্রিডিং গ্রাউন্ড হোক জঙ্গিদের, কখনো ওরা জিতবে না। মানে এই হিন্দু নিধনের বীজটা অনেক আগে থেকে ধারাবাহিক। আমি একটু আপনার কাছে জানবো যে শেখ হাসিনা তিনি যখন এই 2024 সালের 5ই জুলাই তিনি যখন দেশ ছেড়ে চলে এলেন, তার আগে কি তিনি বুঝতে পারেননি যে তাকে এবার দেশ ছাড়তে হবে? আমি এই প্রশ্নটা বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আলোচনায় বসেছি তাদের অনেককে করেছি। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো খুব গ্রাউন্ড লেভেলে গিয়ে সাংবাদিকতা করেছেন, অনেক জায়গায় গেছেন, এটা কি শেখ হাসিনা বুঝতে পারেননি যে জামাত তলায় তলায় এতটা শক্ত খুঁটি পুঁতে ফেলেছে? ইন্দিরা, আপনি আইএনএসে আমি রেগুলার এই রিপোর্টগুলো করেছি, এবং হেডলাইন্স এটা ছিল, তিনি তার প্রতিটি স্পিচে 24শে জুলাইয়ের আগে, 23শে এবং 22শে প্রতিটা বার তিনি বাংলাদেশের মানুষকে সতর্ক করেছেন যে দেখুন, এবং তিনি জঙ্গিদেরকে অ্যারেস্ট করেছেন। আজকে জামাতের আমির শফিক কিন্তু জেলে ছিল, জামাতে আমির শফিকুরের ছেলে দুজনেই কারাগারে ছিল। কেন বলুন তো? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছেলেরা নিখোঁজ হয়ে যাচ্ছিল, ছাত্ররা, তাদেরকে খোঁজ করেছে যে গোয়েন্দা সদস্যরা, জিয়াউল হাসান, তাকে কারাগারে নিয়ে নেওয়া হলো। আপনার হেফাজতে ইসলামের সমাবেশ করে তারা যে জঙ্গিবাদ করেছে, এতগুলো গাছ বৃক্ষ নিধন করে তাদেরকে শুধু সাউন্ড গ্রেনেড দিয়ে এই শিশুদেরকে তাদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং তিনি যখন ক্ষমতা আসেন বিডিআর মিউটিনি করে পরিকল্পিতভাবে বিডিআরে সেই গোয়েন্দা কর্মকর্তাদেরকে, সেই সামরিক কর্মকর্তাদেরকে হঠাৎ করে ট্রান্সফার করে নেয়। এই যে পরিকল্পনাগুলো তার ভিতরে করা হয়েছে, তার কিছু মন্ত্রী বলুন, তার কিছু সংসদ সদস্য বলুন, তারই গোয়েন্দা সদস্য, তার হাতে তো সুইচ ছিল না। তিনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে মানবিক ছিলেন, যে সুইচ তিনি বারবার বুঝেছেন, তিনি চেষ্টা করেছেন তাদের। এবং আনসারুল্লাহ বাংলা টিম, এই যে জামাতের জসিমউদ্দিন রহমানি যাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে মুফতি জসিমউদ্দিন রহমানি যে শিবির করত জামাতের ছাত্র সংগঠন, তাকে 12ই আগস্ট 2014 বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকা থেকে গোপন বৈঠকের সময়, এগুলো কোথায়? এগুলো সব ভারতের সীমান্তে। আপনি খেয়াল করবেন মাদ্রাসাগুলো করা, মসজিদ করা সবগুলো সীমান্ত এলাকায় করেছে, যাতে ভারতে ওরা বোমা হামলাগুলো করতে পারে। সেই জায়গাগুলো উনি ক্লিয়ার করেছেন। আপনি গেছেন না সেই জায়গাগুলো? আমি সবগুলো, অনেক ম্যাক্সিমাম, মোস্টলি। আরেকটি কথা আপনাকে বলি, মানে আপনার চোখের সামনে আপনি দেখেছেন এই আমি ওদের ইন্টারভিউ করেছি, ভারত সীমান্তে এই সমস্ত প্ল্যানগুলো। আরেকটি কথা আপনাকে বলি, মানিক সরকার যখন চিফ মিনিস্টার, তখন আমি ত্রিপুরাতে 2টি ইন্টারভিউ করেছিলাম তার, 13তে এবং 16তে। তিনি আমাকে বলেছিলেন এই যে এলাকাগুলোতে আপনি যাচ্ছেন,
একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলে আমাদের এই জায়গাগুলো জঙ্গিমুক্ত হয়েছে। যখনই আমরা লস্কর-ই তৈয়বাকে ধরেছি, ওরা কনফেশন করেছে, আমরা হাসিনা জিকে বলেছি, তিনি তাদেরকে নিষিদ্ধ করেছেন এবং তিনি গ্রেফতার করেছেন। এই কাজগুলো শেখ হাসিনা সাহসের সাথে বলিষ্ঠভাবে করেছেন, যে কারণে তিনি টার্গেট হয়েছেন, তার পরিবার টার্গেট হয়েছে। এই যে কারণে জুলাই আন্দোলন এবং 5ই আগস্ট একেবারে জঙ্গি পুনর্বাসন এবং পাকিস্তানের আমি একটু আপনার কাছ থেকে একটু বইটা নেব আপা, আমি একটুখানি দর্শকদেরকে দেখাবো যে পেজগুলো আমরা মার্ক করেছিলাম, যদি সম্ভব হয় একটুখানি আমি দেখাতে বলবো যে উনি কিন্তু অনেকদিন আগে থেকেই এই বিষয়গুলো সম্পর্কে লিখেছিলেন। এই যে হিজবুত তাহরির থেকে সাবধান, আপনাদের পক্ষে যদি দেখা সম্ভব হয় আমি একটু দেখাবো। এই যে এতগুলো পেজ মার্ক আমরা করেছিলাম এবং একই সঙ্গে আপনাদেরকে একটু দেখাই যে এখানে বর্ধমানের কথাও কিন্তু বলা আছে। এই যে এখানে যদি দেখাই হিজবুত তাহরির কথা বলা হয়েছে যেমন, তেমনি এখানে আরও কয়েকটা জায়গা। এই যে আপনারা নিশ্চয়ই, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে বর্ধমানে উদ্ধার গ্রেনেড, বাংলাদেশে পাঠাতে চেয়েছিল জঙ্গিরা, দামোদর নদীর চরে ওগুলো নিষ্ক্রিয় করেছে বম ডেটা সেন্টার। এই যে দেখুন এখানে আমাদের দেশের, আমাদের রাজ্যের বর্ধমানের কথা বলা আছে। 14 সালে এই রিপোর্ট, 2014 সালের এই রিপোর্ট, এবং এখানে বলা রয়েছে কিন্তু একদম বর্ধমানের কথা, আমাদের রাজ্যের কথা, আমাদের দেশের কিভাবে বিভিন্ন জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে, এইরকম বিভিন্ন জায়গা। এই যে দেখুন জঙ্গি আস্তানায় 5 দিন কেটেছে। সুমি খান যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জঙ্গি আস্তানায় তিনি 5 দিন ছিলেন এবং তিনি প্রত্যক্ষ করেছেন কিভাবে ভারতের বিরুদ্ধে এই ধরনের কাজ কারবারগুলো দীর্ঘদিন ধরে করা হচ্ছে। এই যে দেখুন এই বইয়ের প্রত্যেকটা ছত্রে ছত্রে এগুলো লেখা রয়েছে। এই যে পার্বত্য অঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পলাতক মেজর জিয়া। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বাংলাদেশে এই ধরনের একের পর এক ঘটনা, দেখুন এখানে স্পষ্ট আপনারা পড়তে পারছেন আশা করি। নেপথ্যে গোলাম আজম পুত্র, পার্বত্য অঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পলাতক মেজর জিয়া। কিভাবে ষড়যন্ত্রের জাল বাংলাদেশে বোনা হয়েছে ভারতের বিরুদ্ধে, ঠিক কি কি করা হয়েছে, ভারতের হিন্দুদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে, এই বইটা ছত্রে ছত্রে রয়েছে। আমি পরের পাতাতে আবার আসি, দেখুন এখানে তার সমস্ত কর্মকাণ্ড, আমি জানি না এত ছোট লেখা আপনারা বুঝতে পারছেন কিনা, তবে এই বইটাতে কিন্তু ছত্রে ছত্রে সেগুলোই উল্লেখ করা হয়েছে। জেএমবির কথা বলা হয়েছে। আমি একটু ডেটটা দেখাই, 22শে সেপ্টেম্বর 2014 সালে, মানে 2014 সালে এই বইটাতে এই জায়গাগুলোতে এটা উল্লেখ করা হয়েছিল। দেখুন কিভাবে বাংলাদেশে বসে প্রত্যেকটা ছত্রে ছত্রে এগুলো একেবারে তৈরি করা হচ্ছে। আমি আবার পরের অংশগুলোতে একটু দেখাই, সেখানে কি বলা হচ্ছে। এই যে অগাস্টেই কিছু বড় কিছু করার টার্গেট, আমি এই পেজটা একটু দেখাতে বলবো। আমরা জানি যে অগাস্টে কি ঘটেছিল, দেখুন অগাস্টেই বড় কিছু করার টার্গেট জেএমবির। দেখুন যদি এই অংশটা আপনারা দেখতে পান, মানে অগাস্ট মাসটাকে বারবার করে টার্গেট করা হয়েছিল। ভারতের স্বাধীনতা যেহেতু 15ই আগস্ট, তাই আগস্ট বারবার করে টার্গেট করা হচ্ছে। এবং এর পেছনে পাকিস্তান থেকে টাকা আসে, যেটা সুমি খান আমাদেরকে জানাচ্ছেন। তারা নিজেরাই বলেছে, তারা করাচিতে আছে, তাদের নেতারা করাচিতে বসে এইভাবে বাংলাদেশকে দিয়ে কলকাঠি নাড়ছে।